রাজা রামমোহনের শিক্ষা এবং সমাজ সংস্কারক সম্পর্কে আলোচনা করছি ক্লাস 12-এর বই পড়াতে গিয়ে। মন দিয়ে শুনবেন শিক্ষা এবং সমাজ সংস্কার সম্পর্কে। খুব ইম্পর্টেন্ট, সেটা শিক্ষা সংস্কার আর হচ্ছে সমাজ সংস্কার, দুটো অ্যাডজাস্ট করতে হবে। শিক্ষা সংস্কারের চারটে পয়েন্ট কি 3টে পয়েন্ট, আর সমাজ সংস্কারের 3টে পয়েন্ট, মানে 6টা পয়েন্ট। 6টা পয়েন্ট ঠিকঠাক করে আলোচনা করতে পারলে 8-এর মধ্যে 8 পাওয়া যাবে পরিষ্কারভাবে। সমাজ সংস্কার 3টে পয়েন্ট, এই তো সতীদাহ প্রথার অবসান, জাতিভেদ প্রথার বিরোধিতা, আর হচ্ছে নারী কল্যাণ প্রচেষ্টা, আছে না 3টে পয়েন্ট। তা শিক্ষা সংস্কার সম্পর্কে আমরা যখন জানবো, প্রথমত জানবো, মন দিয়ে শুনতে হবে, এটাকে জানলে জানা যাবে। রাজা রামমোহন রায় কিন্তু বিদ্যাসাগরের পিতৃতুল্য, অতএব মানে অনেকটাই আগে, ঠিক আছে। তাহলে শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায় তখন করার সময় ইংরেজদের সাথে সহযোগিতায় ভারতবর্ষের যে কুসংস্কার, সেই কুসংস্কার দূরীভূত করতে তিনি অনেকটাই সক্ষম হয়েছিলেন। কিন্তু সর্বোপরি সমূলে নির্মূল করে দিয়েছিল, সমূলে উৎপাদন করেছিল কে? বিদ্যাসাগর একাই লড়েছিলেন, রাজা রামমোহন রায় একাই লড়েছিলেন। এমনকি রাজা রামমোহন রায় মা রাজা রামমোহন রায়কে কী করেছিল? ত্যায্যপুত্র করে দিয়েছিল, যে তুই ধর্মের বিরুদ্ধাচরণ করছিস। ধর্মে বলা আছে যে সতী যদি হয়, স্ত্রী যদি সতী হয়, তাহলে স্বামীর সাথে মারা যাবে, সহমরণ হবে। তুই মেয়েদের সতীত্ব বিষয়টাকে তুই অবজ্ঞা করছিস। রাজা রামমোহন রায়কে ত্যায্যপুত্র করে দেয়, ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়। সেই রাজা রামমোহন রায় নিজস্ব চিন্তাভাবনা না করে সমাজের চিন্তাভাবনা করে কীভাবে সমাজকে পরিবর্তন করেছে সে বিষয়ে আলোচনা করব। প্রথমে ভূমিকা বলবি। ভূমিকা কি না, আমরা রাজা রামমোহন রায় সম্পর্কে জানতে গিয়ে তার সম্পর্কে বেশি বিস্তার আলোচনা করতে পারি আমরা বিদ্যাসাগর সম্পর্কে। বিদ্যাসাগর সমাজ সংস্কারে উজ্জীবিত হয়েছিলেন রাজা রামমোহন রায়ের কাছ থেকে। যে সমাজ সংস্কার করতে হয় তার জন্য উজ্জীবিত হয়েছিলেন রাজা রামমোহনের কাছ থেকে। হ্যাঁ, ঠিক আছে। বিদ্যাসাগর তার যে ভূমিকা আমরা জানি, অজেয় পৌরষ এবং অক্ষয় মনুষ্যত্বের অধিকারী তিনি কাউকেই পরোয়া করেননি, একাই লড়ে গেছেন। এই যে লড়ার চেতনা বা মানসিকতা বা স্পৃহা তিনি পেয়েছিলেন কিন্তু রাজা রামমোহনের কাছ থেকে। রামমোহনের ছেলেকে তিনি বিশেষ কারণের জন্য তিনি রামমোহনের ছেলেকে অপমান করেছিলেন, একটাই কারণ, সে কারণটা হচ্ছে তিনি কিন্তু এই বিধবা বিবাহের পক্ষে ছিলেন না। তাই যাই হোক, তাহলে সরাসরি আমরা ভূমিকাতে বলবো। রাজা রামমোহন রায় তিনি কুসংস্কারের বিরুদ্ধাচরণ করেছেন এবং ভারতবর্ষের কুসংস্কারকে তিনি সমূলে নির্মূল করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি তা পারেননি। কিন্তু যতটা পেরেছেন তৎকালীন সমাজচিত্রে অনেক ভূমিকা পালন করেছে আমাদের জীবনে বা মানব সমাজের কল্যাণে। সেই রাজা রামমোহন রায়ের শিক্ষাক্ষেত্রে, ধর্মক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে আমরা অনেক রকমভাবে কর্মকাণ্ড বা তার ভূমিকা লক্ষ্য করে থাকি। আমরা এখানে শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কার সম্পর্কে নিম্নলিখিতভাবে আলোচনা করলাম। এবার 1 নম্বর পয়েন্ট বা মেইন পয়েন্ট লিখলাম শিক্ষা সংস্কার। শিক্ষা সংস্কারের সাব পয়েন্ট কী দিলাম না, শিক্ষা বিষয়ক চিন্তাধারা। শিক্ষা বিষয়ক চিন্তাধারাতে আমরা কি বলতে পারি, কি জানব? রামমোহনের শিক্ষা বিষয়ক চিন্তায় ভারতের অতীত ঐতিহ্য এবং গৌরবের সঙ্গে আধুনিক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের মিলন ঘটানোর প্রয়াস ছিল। তাই তিনি সারা জীবন ধরেই প্রাচ্য ও পাশ্চাত্যের কাছাকাছি নিয়ে, মানে প্রাচ্য এবং পাশ্চাত্য বলতে কোনটা? ভারতবর্ষের শিক্ষা এবং বিদেশি শিক্ষা, এই দুটোকে অ্যাডজাস্ট করার তিনি চেষ্টা করেছিলেন। তিনি চেয়েছিলেন কেবলমাত্র ভারতবর্ষের শিক্ষা দিয়েই মানুষ কিন্তু এগোতে পারবে না, তাই তিনি চেয়েছিলেন বিদেশের কিছু শিক্ষা ভারতবর্ষে আনতে। ইংরেজি শিক্ষা বা সেই দেশের কালচার তিনি ভারতবর্ষে আনতে চেয়েছিলেন। তাহলে শিক্ষাক্ষেত্রে প্রথম আমরা জানবো, প্রথম পয়েন্ট শিক্ষা বিষয়ক চিন্তাধারার। শিক্ষা বিষয়ে চিন্তাধারায় কী এনেছিলেন তিনি না, তিনি চেয়েছিলেন কেবলমাত্র ভারতবর্ষের শিক্ষা নয়, ভারতবর্ষের বাইরের শিক্ষাও আমাদের দেশে প্রয়োজন। দ্বিতীয় পয়েন্ট কী লিখব না, পাশ্চাত্য শিক্ষা সমর্থক। পাশ্চাত্য শিক্ষা বলতে কোনটা? সেই বিদেশি শিক্ষার তার সমর্থক মানে তাকে সাপোর্ট করে। আমরা বলি এর সমর্থক,
বা এই দলটির সমর্থক, অনেকে বলে থাকে সমর্থক মানে তাকে সমর্থন করে। তার মানে রামমোহন কী করতো, বিদেশি শিক্ষার, ইংরেজি শিক্ষা, ফার্সি শিক্ষার, তারপরে বিভিন্ন রকম লজিক, ফিলোসফি শিক্ষা, দার্শনিক শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলোকে তিনি সমর্থন করেছিলেন। তাই তৎকালীন গভর্নর জেনারেল আমহার্স্টকে একটি পত্র লেখে 1823 খ্রিস্টাব্দে, ভারতের পাশ্চাত্য শিক্ষার জন্য সরকারি অর্থ যাতে ব্যয় করে এবং সরকারিভাবে যাতে স্কুল প্রতিষ্ঠিত হয়, তার জন্য তিনি এই আমহার্স্টকে, জেনারেল আমহার্স্টকে একটি পত্র লেখেন। তিনি তো একটা স্কুল, বিশাল একটা স্কুল করা এবং তার যে পারমিশন নেওয়া, এত কিছু তো নিজের দ্বারা সম্ভব নয়। তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের পারমিশন লাগবে। তাই তিনি জেনারেল আমহার্স্টকে একটি পত্র লেখেন এই বিষয়ে, যাতে পাশ্চাত্য শিক্ষা, তোমাদের যে শিক্ষা বা আপনাদের যে শিক্ষা, বিদেশি শিক্ষা, সেই শিক্ষা আমাদের এখানেও পেতে চাই। সেই শিক্ষাগুলো কি, গণিত শিক্ষা, রসায়ন শিক্ষা, পদার্থবিদ্যা শিক্ষা, প্রকৃতিবিদ্যা শিক্ষা, এগুলো যাতে পড়ানো হয়, সেই জন্য তিনি এই পত্রটি লিখেছিলেন। 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফকে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠায় সাহায্য করেন। তা জেনারেল ডাফ কি করেন না, অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। কত সালে? 1830 সালে। তাকে কে সাহায্য করেন? রাজা রামমোহন রায় সাহায্য করেন, এই জন্য যাতে করে মানে শুধু রাজা রামমোহন রায়, তার সাথে জেনারেল আমহার্স্টও তাকে সাহায্য করেছে, যাতে করে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা মানে বিদেশি শিক্ষা, ইংরেজি, দর্শন, রসায়ন, গণিত, পদার্থবিদ্যা, প্রকৃতিবিদ্যা, এগুলো যাতে ছাত্রছাত্রীরা পড়তে পারে। তিনি ক্যালকাটা বুক সোসাইটির একজন সক্রিয় সদস্য ছিলেন। কে ছিলেন ক্যালকাটা বুক সোসাইটির একজন সক্রিয় সদস্য? রাজা রামমোহন রায়। স্কুল কলেজ প্রতিষ্ঠা, স্কুল কলেজ আমরা জানি বিদ্যাসাগর অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠা করেছিল, মেয়েদের, ছেলেদের, সকলে। এবারে দেখব রাজা রামমোহন রায় তার আগে স্কুল কলেজের প্রতি কীভাবে আগ্রহ প্রকাশ দেখিয়েছিলেন। দেশের শিক্ষা ব্যবস্থাকে সমৃদ্ধ করার লক্ষ্যে তিনি স্কুল কলেজ প্রতিষ্ঠার ব্যাপারে অনেক যত্ন নিয়েছিলেন। তিনি নিজের প্রচেষ্টায় অ্যাংলো হিন্দু স্কুল 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পয়েন্ট টু বি নোটেড, এটা প্রশ্ন পরীক্ষায় পড়ে থাকে, শর্ট কোশ্চেন। অ্যাংলো হিন্দু স্কুলকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। বেদান্ত শিক্ষার লক্ষ্যে কলকাতায় গড়ে তোলেন বেদান্ত কলেজ। বেদান্ত শিক্ষার লক্ষ্যে বলতে কোনটা? বেদান্ত থাকে না, বেদান্ত একটা ধর্মগ্রন্থের অংশ, কিন্তু সেই শিক্ষাটার মধ্যে অনেক কিছু শিক্ষণীয় ছিল যেটা মানুষকে শেখা জরুরি। অনেকে তখন করার সময় বলতো, উচ্চ শ্রেণীর ব্রাহ্মণরা বলতো যে বেদ সাধারণ মানুষ হাত দেবে না, তাহলে বেদ অপবিত্র হয়ে যাবে। এই জন্য সমস্ত ধর্মগ্রন্থ থেকে দূরে রাখতো, যে তোরা ছুবি না, এইটা তোরা ধর্মগ্রন্থ ছুবি না, গীতায় হাত দিবি না, ধর্মগ্রন্থে হাত দিবি না, বেদে হাত দিবি না, তারপরে বেদান্তে হাত দিবি না, তার হাত দিলে অপবিত্র হয়ে যাবে, তোরা হচ্ছে নিচু। কিন্তু রাজা রামমোহন রায় কী করলেন, যাতে সকলে পড়াশোনা করতে পারে ধর্মগ্রন্থ সম্পর্কে এবং সচেতন হতে পারে যে ধর্মে কী লেখা আছে আর মানুষ কী করছে, সেই জন্য তিনি কী করলেন, বেদান্ত কলেজ স্থাপন করলেন 1826 খ্রিস্টাব্দে। তাহলে 3টে পয়েন্ট পেলাম। শিক্ষা বিষয়ে প্রথম চিন্তাধারা, তিনি কি চিন্তাধারা নিয়েছিলেন, বিদেশি শিক্ষা দেশে নিয়ে আনবেন। দ্বিতীয় কি, পাশ্চাত্য শিক্ষা সমর্থন, তিনি বিদেশি শিক্ষাকে সমর্থন করেছিলেন, তার জন্য তিনি আমহার্স্টকে একটা চিঠি লিখেছিলেন। আমহার্স্ট কী করেছিলেন, আবার হচ্ছে ইনস্টিটিউশন প্রতিষ্ঠার সময় তোমার আলেকজান্ডার ডাফকে সাহায্য করেছিলেন, নিজেও সাহায্য করেছিলেন 1830 খ্রিস্টাব্দে। আর ক্যালকাটা বুক সোসাইটি তিনি একজন সদস্য হয়েছিলেন, যাতে সমাজের শিক্ষার ব্যাপারটা আরও শক্তপোক্ত হয়। তিনি আরও কী করেছিলেন, 3 নম্বরে স্কুল কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি 2টো স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। একটা হচ্ছে বেদান্ত কলেজ বা বেদান্ত কলেজ, আর একটা হচ্ছে স্কুল। বেদান্ত কলেজ আর হিন্দু স্কুল, হিন্দু স্কুল আর একটা কলেজ, হিন্দু স্কুল আর বেদান্ত কলেজ। হিন্দু স্কুলটা 1817 খ্রিস্টাব্দে আর বেদান্ত কলেজ 1826 খ্রিস্টাব্দে। তিনি কী করেন, অনেকগুলো সাহিত্যও লেখেন, যে সাহিত্যগুলো পড়ে মানুষ অন্তত সমাজ সচেতন হতে পারে। সেই সাহিত্যগুলোর মধ্যে কি, বেদান্ত পথ বলে একটা সাহিত্য লেখেন, যার মধ্য দিয়ে মানুষ বুঝতে পারে যে ধর্ম কেবলমাত্র কয়েকটা শ্রেণীর নয়, সকল মানুষের জন্য ধর্মজ্ঞান সকলের জন্য। বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এগুলো সব তার লেখা। তারপরে মুন্ডুক উপনিষদ যাকে আমরা বলি, মুন্ডুক উপনিষদ, যেমন উপনিষদ অনেকগুলো আছে, উপনিষদ। তারপরে হচ্ছে তোমার
পুরাণ অনেকগুলো, মার্কণ্ড পুরাণ, গরুড় পুরাণ, এরকম অনেক পুরাণ আছে, তেমন উপনিষদও অনেক আছে। মণ্ডুক উপনিষদ 1819 খ্রিস্টাব্দে তিনি মণ্ডুক উপনিষদ লেখেন, যে উপনিষদের মধ্য দিয়ে মানুষ একটা সঠিক জ্ঞান পেতে পারে। সুব্রাহ্মণ শাস্ত্রীর সহিত বিচার, মানে ব্রাহ্মণরা যে পরিমাণে আচার বিচার করছে, তাদের কীরকম চলা উচিত, তার উপর ভিত্তি করে একটি সুব্রাহ্মণ শাস্ত্রীর সহিত বিচার 1820 খ্রিস্টাব্দেও তিনি লেখেন। ব্রাহ্মণ্য সেবদী, ব্রাহ্মণদের সেবা করার জন্য যা যা নিয়ম, সেই নিয়মটা কী সেটাও তিনি তার এই গ্রন্থে লিখেছেন। কিন্তু সকালে কী করে ব্রাহ্মণদের সেবা মানে বাড়িতে আসার সাথে সাথে পা ধুয়ে দেওয়া, গোদান, স্বর্ণদান, বস্ত্রদান করে সমস্ত কিছু লুটে নিয়ে চলে যাওয়ার প্রক্রিয়াগুলো তিনি কী করেছেন, মানুষের সমাজকে সচেতন করেছেন যে এগুলো সব ফালতু। প্রকৃত সত্যি যদি আমাদের সেবা করতে হয় তাহলে এরকম সেবা করতে হবে। যে ব্রাহ্মণ সারাদিনে দুটো পুজো করেই পেট চলে, অর্থনৈতিকভাবে লুট করার চিন্তাভাবনা নেই, সারাদিনে ভিক্ষে করে চলে, তাদেরকে ভিক্ষা দাও। আর যারা পুজোর দাক্ষিণ্য পেতে চায়, মানে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমাদের চিন্তাভাবনা, কিন্তু তার চিন্তাভাবনায় অনেক ডিপভাবে আলোচিত হয়েছে ব্রাহ্মণ্য সেবদী গ্রন্থে 1821 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এছাড়া তিনি কী করেছিলেন, সংবাদপত্র রচনা করেছিলেন। হিন্দি, ইংরেজি, ফরাসি বিভিন্ন ভাষায় তিনি সংবাদপত্র রচনা করে মানুষকে সচেতন করার চেষ্টা করেছিলেন। সেই সংবাদপত্রের নাম কি প্রশ্ন পড়ে। রাজা রামমোহন রায়ের রচিত সংবাদপত্রে বাংলা ভাষায় সংবাদপত্রের নাম কি, সংবাদ কৌমুদী। ফরাসি ভাষায় রচিত সংবাদপত্র বা পেপার যেটা বলি আমরা, পত্রিকা, তার নাম কি না মিরাত উল আকবর। 1822 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় ফরাসি ভাষাতে এটি প্রকাশ করে, আর বাংলা ভাষায় সংবাদ কৌমুদী প্রকাশ করে 1821 খ্রিস্টাব্দে। তাহলে আমরা দেখলাম শিক্ষাক্ষেত্রে কতগুলো ভূমিকা। পেপার ছাপিয়েও মানুষকে শিক্ষা, সাহিত্য লিখে মানুষকে শিক্ষা, স্কুল কলেজ প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা, সমাজকে শিক্ষা, পাশ্চাত্য শিক্ষা সমর্থন করে দেশে স্কুল স্থাপন করার জন্য ইংরেজিকে, দর্শনকে, পদার্থবিজ্ঞানকে, প্রাকৃতিক বিদ্যাকে সমর্থন করা। আর শিক্ষা বিষয়ে প্রথম চিন্তা যে আমাদের শিক্ষার সাথে সাথে অন্যান্য দেশের শিক্ষাও আমাদের খুব জরুরি। এইভাবে তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। তাহলে পয়েন্ট শেষ, আলোচনা শেষ। শিক্ষা সংক্রান্ত, শিক্ষা বিষয়ে এই সমস্ত ভূমিকা তিনি পালন করেছিলেন। এখন আমরা জানবো সমাজ সংস্কারের ভূমিকা। এটা খুবই সহজ এবং খুবই একটা ভালো বিষয়। সমাজ সংস্কারের ভূমিকা বলতে কী ভূমিকা? আমরা জানি সমাজের সংস্কার না করলে কুসংস্কারে আরও ভর্তি হয়ে যাবে। তাই সমাজের সংস্কার রাজা রামমোহন থেকে শুরু করে, বিদ্যাসাগর থেকে শুরু করে অনেকেই সমাজের সংস্কার করেছেন। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিদ্যাসাগর আর রাজা রামমোহন রায়। প্রথমত দেখব সতীদাহ প্রথার অবসান। সকলেই কম বেশি জানি যে আগে করার সময় যদি যে স্বামী মারা যেত, তার সাথে সাথে তার নববধূ বা তার স্ত্রী তাকে চিতায় উঠতে হতো, একে বলা হতো সহমরণ। কিন্তু এই সহমরণটি হতো মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে। কেউ কি আর ইচ্ছে করে বলতো যে আমি পুড়ে মরবো, স্বামীর সাথে চলো, নিয়ে চলো? কিন্তু হতো না। তার ইচ্ছার বিরুদ্ধে উল্টে চারিদিকে ঢাক, ঢোল, শাঁখ, কাঁসি এগুলো সব চারিদিকে বাজাতো। আর কি করতো, ওই মেয়েটাকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গিয়ে 4-5 জন ধরে পুরো পা ধরবে, আর চুলের মুঠি আর হাত ধরবে। চুল ধরবে একজন, আর দু হাত ধরবে দুজন, আর 2 পা ধরবে দুজন, ধরে জ্বলন্ত চিতাটাকে বড় করে সাজানো, তো তার উপরে ছুঁড়ে দিত। এবার সেই আগুনের ওপরে যদি পড়ে যেত তো সঙ্গে সঙ্গে চামড়া কেলিয়ে পুরো একদম চর্বি মাংস বেরিয়ে চলে যায়। আর সে তখন এত জোরে চিৎকার করতো, একটা মেয়ে যে জোরে চিৎকার করতে পারে তার জীবনের শ্রেষ্ঠ শক্তি দিয়ে সে চিৎকার করতো। আর এই চিৎকার যাতে বাইরে ছড়িয়ে না যায় সেই জন্য তার চারিদিকে ঢাক, ঢোল, কাঁসি এগুলো বাজাতো। কারণ যদি বাইরে চলে যায় অন্য মেয়েরা জানতে পারবে যে কী পরিমাণে যন্ত্রণা হয় আগুনে পোড়ানো। ফলে তারা একদিন না একদিন প্রতিবাদ করবে, অস্ত্র ধরবে, তারা বলবে না আমরা করব না। না, শ্মশানে কোনোদিন মেয়ের এন্ট্রি ছিল না, শুধু ছেলেরা। আর কিছু কিছু মেয়েরাও কিছু ক্ষেত্রে কিছু মেয়ে প্রতিবাদ করতো, যে বলতো, তখন মেয়েদেরকে বোঝানো হতো ওরা স্বর্গে গেছে, আনন্দে গেছে, তুই জানবি কী করে? যে গেছে আমরা তো ছিলাম, আমরা জানি। বলে তাহলে আমরাও যাবো শ্মশানে গিয়ে দেখবো যে কীভাবে যে মেয়েটাকে চিতায় দিলে সে স্বর্গে গেল। তখন তখন কি করেছিল বলেছিল, মনে আছে। তখন কি বলতো, না মেয়েদেরকে শ্মশানে যেতে নেই। কেন না, তোমাদের বড় চুল আছে, অতএব ভূত ধরে নেবে। বিভিন্ন রকম ভয় দেখিয়ে মেয়েদেরকে ঘরে রাখার কৌশল। এইভাবে কৌশল ঘরে রেখে দেওয়া মানে হচ্ছে মেয়েরা যাতে বুঝতে না পারে যে আমরা কি অত্যাচারে একটা মেয়েকে নৃশংসভাবে হত্যা করছি। হত্যা করার পিছনে অনেক কারণ থাকতো। ওই যে সমস্ত পুরোহিতরা প্ল্যান করে ওটা হত্যা করতো, তারা কি করতো, ওর পুরো সম্পত্তিটা
যে পুরোহিতরা মারা গেল তার পুরো সম্পত্তিটা বাজেয়াপ্ত করতো এবং ভাগ করে নিত। তার সমস্ত সম্পত্তি, তার সোনা গয়না, বিভিন্ন দানের সমস্ত জিনিস, তার যে স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে, ওই পুরোহিতরা যারা ওই মানে এতে ছিল, মানে শ্মশানে ছিল, তারা নিজেদের মধ্যে পরবর্তীকালে ভাগ করে নিত, এই ভাগের সুবিধাটা পেত। কিন্তু ওই মেয়েটা যদি বেঁচে থাকে তাহলে তো নিতে পারবে না। শুধু তাই নয়, এক সময় এসেছিল শেষের দিকে কিছু মেয়ে পড়েনি, রাজা রামমোহন রায়ের মানে পূর্তি মানে সহমরণ হতে ইচ্ছা প্রকাশ করেনি। তাদেরকে কি করতো, তাদেরকে সেই মেয়েদেরকে কি করতো, নিজের বাড়িতে রেখে দিত, তাদের যৌনদাসী বানিয়ে, সেবাদাসী বানিয়ে বাড়িতে রেখে দিত, তাহলে সেই মেয়ে শুদ্ধ সম্পত্তিটা পেত। রাজা রামমোহন রায় এই পর্যন্তই করেছিলেন যে অন্তত মেয়েদের পড়ানো যাবে না, কিন্তু বিদ্যাসাগর এসে আবার একদম পরিষ্কার করে দিলেন যে মেয়েদের বাড়িতে রাখা যাবে না, যে বিধবা মেয়েদেরকে তোমরা বাড়িতে রেখে দিয়েছো যৌনদাসী হিসাবে, তাকেও বাড়িতে রাখা যাবে না, তাদেরকে নতুন করে বিয়ে দিয়ে সংসার জীবন দিতে হবে। এই জন্য বিদ্যাসাগরের ভূমিকা অনেক বেশি। এই জন্য আমরা জানবো কি সতীদাহ প্রথা সম্পর্কে পরিষ্কার বলবো। আসলে মৃত কুলীন ব্যক্তিকে বহু বিধবার দায় থেকে মুক্তি এবং মৃতার সম্পত্তি, এই যে মৃতার সম্পত্তি গ্রাসের ইচ্ছা, দেখেছো, অন্যান্য সামাজিক জটিলতা এড়ানোর লক্ষ্যে রক্ষণশীল হিন্দু সমাজে এই জঘন্য সতীদাহ প্রচার প্রচলন ছিল। সে সময় বাংলায় 300 জন বিশিষ্ট নাগরিকের স্বাক্ষর নিয়েছে, যে 300 জন বিশিষ্ট নাগরিকের সই নিয়েছে, 300 জন বিশিষ্ট নাগরিকের সই নিয়ে রাজা রামমোহন রায় কী করেছে, তোমার প্রতিবাদ জানিয়েছে, রেগুলেশন জারি করে কি করে, লর্ড বেন্টিং তখন ছিল, বেন্টিং তখন শাসন করত, বেন্টিংয়ের সহযোগিতায় এই সতীদাহ প্রথা রদ করতে সক্ষম হয়েছে। বোঝা গেল কি বললাম? এরপরে আমরা আসবো জাতিভেদ প্রথার বিরোধিতা। সত্যি রাজা রামমোহন রায় এই যে জাতিভেদ যে ভাগ, তোমাদেরকে অনেক ক্ষেত্রে আমি বলে থাকি জাতিভেদের মধ্যে যে ভাগগুলো থাকে। গতকালের একটি ঘটনা, গতকালের ঘটনা, গত 3 দিন আগে ঘটে গেছে, গতকালের একটা ঘটনা, খুব ডেঞ্জারাস একখানা ঘটনা। কি ঘটনা? ঘটনাটি হলো উত্তরপ্রদেশে, যোগী রাজ্যে উত্তরপ্রদেশেই তফসিলি অন্তর্ভুক্ত নিচু জাতির একটা মেয়েকে, উচ্চ জাতি কীরকম ব্যাপারটা, সবকটা ব্রাহ্মণ না, মানে উচ্চ জাতির এরকম ব্যাপার থাকে না, ধরো হচ্ছে উচ্চ জাতি মানে যে ব্রাহ্মণ এমনটা না, উচ্চ জাতি মানে জানা হতে পারে, মাইতি হতে পারে, সামন্ত হতে পারে, বা হচ্ছে অন্য অন্য কাস্টে আচার্য হতে পারে। আচার্য তো ব্রাহ্মণ ক্যাটাগরি, তো ব্রাহ্মণ নাও মোটামুটিভাবে উচ্চ বর্ণের, এই যে রাহুল, লেহিড়ি, এটা তো উচ্চ না, ব্রাহ্মণ নাও হতে পারে, কিন্তু উচ্চবর্ণ। তো এইরকম উচ্চবর্ণ জাতীয় লোক 3 থেকে 4 জন ছেলে একটা মেয়েকে রেপ করেছে এবং তার কী করেছে, জিভ কেটে দিয়েছে। শুধু তাই নয়, রেপ করেছে এমন বিশ্রীভাবে তার 2 পা পুরো প্যারালাইসিস, শরীরে ক্ষতবিক্ষত চিহ্ন, মেরুদণ্ডেও বড় একটা ক্ষতের চিহ্ন, মানে এমন জঘন্যভাবে অত্যাচার করেছে। মানে পশু যদি, একটা বাঘ যদি, মানে খুবই ক্ষুধার্ত বাঘ যদি একটা মানুষকে আক্রমণ করে, তাও এত বিচ্ছিন্নভাবে করে না, এমনভাবে আক্রমণ করেছে। 4 জন। ইতিপূর্বে সেই নির্ভয়া কাণ্ড, তারপরে অনেক কাণ্ডগুলো এলো। ওই যে যদি বলে দেয় নাম, তাই জিপ কাটার, এইটা হচ্ছে ব্যাপার। এইভাবে অত্যাচার করেছে। এখন সকালে কি তুলেছে, যে উচ্চ শ্রেণীর ছেলেরা নিম্ন শ্রেণীর মানুষদেরকে এইভাবে অত্যাচার করেছে। আসলে কিন্তু ওটা না, উচ্চ শ্রেণীর ছেলে না, নিম্ন মানসিকতার ছেলেরা, উচ্চ বর্ণের উচ্চ সম্প্রদায়ের ছেলেমেয়েরা নেই, হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আছে যারা উচ্চ চেতনা সম্পন্ন। আসলে ওই সমস্ত ছেলেরা নিম্ন চেতনা সম্পন্ন, পশুত্ব চেতনা সম্পন্ন ধারণ করছে, তাই তাদের মধ্যে এই সময় অ্যাটিটিউডগুলো বা এই সময় আচরণগুলো কিন্তু দেখা গেছে, যার ফলে সমাজের এই পরিণতি। সে জাস্ট এটা এখন করার সময় আমরা বলবো নিম্ন আচরণ, তখন করার সময় কিন্তু নিম্ন আচরণ নয়, তখন করার সময় ছিল উচ্চ অভিজাত সম্প্রদায়ের যে প্রভাব, সেটা এখন করার। যদি ওই উচ্চ বর্ণের এই যে ছেলেটার যে অত্যাচার, একে আমরা বলতে পারি না উচ্চ বর্ণের দোষ, বলতে পারবো না। কেন না, এখন বর্ণের ভেদাভেদ কিন্তু, বর্ণের ভিত্তিতে কিন্তু ও লোভ করে ওই মেয়েটাকে তুলে নিয়ে যায়নি তার মায়ের কাছ থেকে। একদিকে মা চাষ করছে, আরেকজন মা চাষ করছে জমিতে, সেই মেয়েটা চাষ করছে, সেই কাদা অবস্থায় তাকে তুলে নিয়ে গেছে। ওটা হচ্ছে কিসের জন্য করেছে, ওটা তার নিম্ন মানসিকতার জন্য, এটা কোনো বর্ণের ভিত্তিতে না। কিন্তু অতীতকালে ছিল এটা বর্ণের ভিত্তিতে, কিন্তু মানুষকে শাসাতো, অত্যাচারিত করত। সেটা এই রাজা রামমোহন রায়ের সময়ে, জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা, এইগুলো সব প্রচুর পরিমাণে ছিল।
তিনি সেগুলো যতটা সম্ভব পেরেছেন সেগুলোকে প্রতিহত করার চেষ্টা করেছেন। তাই জাতিভেদ প্রথার তিনি বিরোধিতা করেছিলেন। 3 নম্বরে কি না, নারী কল্যাণী প্রচেষ্টা, নারী কল্যাণকর প্রচেষ্টা। আমরা জানি বিদ্যাসাগরের ভূমিকা অনেক বেশি নারী কল্যাণের ক্ষেত্রে, শিক্ষা সংস্কারে, নারীদের শিক্ষা সংস্কারে প্রচুর, কিন্তু রাজা রামমোহন রায় অনস্বীকার্য, অস্বীকার করা যাবে না। স্বামী বা পিতার সম্পত্তিতে নারীর অধিকার, এই নিয়ে রামমোহন লড়াই করেছে যে স্বামীর সম্পত্তি মেয়েও পাবে, পিতার সম্পত্তি মেয়ে পাবে, কেন মেয়ে পাবে না। তিনি এই নিয়ে কি করেছে, প্রচুর পরিমাণে লড়াই করেছেন এবং শাস্ত্র তুলে ধরেছেন। তখনকার সময় রাজা রামমোহনও কিন্তু ব্রাহ্মণ পরিবারের ছেলে, বিদ্যাসাগরও কিন্তু ব্রাহ্মণ পরিবারের ছেলে। লড়েছে কাদের বিরুদ্ধে? ব্রাহ্মণদের বিরুদ্ধে। কোন ব্রাহ্মণদের বিরুদ্ধে? উচ্চ মানসিকতা সম্পন্ন, কীরকম মানসিকতা সম্পন্ন? লোলুপ, লুটে নেওয়া, ব্যভিচারী মানসিকতা সম্পন্ন মানুষদের বিরুদ্ধে লড়েছে। তিনি কি করেছেন? যাজ্ঞবল্ক্য মুনি, কাত্যায়ন ব্যাস প্রমুখ শাস্ত্রের স্বাস্থ্যবিধান তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেছে। যাজ্ঞবল্ক্য মুনি, বিভিন্ন মুনিদের তো লেখা সমস্ত তথ্য আছে, সেগুলো তুলে ধরে প্রমাণ করতে চেষ্টা করেছেন যে সমস্ত শাস্ত্রও বলে যে মেয়েদেরও অধিকার আছে। তিনি মেয়েদের অধিকার দেওয়ার চেষ্টা করেছিলেন। আর কি না, স্ত্রী শিক্ষা, মেয়েদেরও শিক্ষা হওয়া উচিত। অনেক ধর্মগ্রন্থে বলে, একদম পরিষ্কার, এখন তো ইসলাম ধর্মগ্রন্থে পরিষ্কার বলা আছে মেয়েদের কোনো শিক্ষার অধিকার নেই, মেয়েরা ঘরে থাকবে, বাইরে যাবে না, পরিষ্কার বলা আছে। তুমি যদি ভালো করে খুঁটিয়ে দেখো হিন্দু ধর্মগ্রন্থেও একই কথা আছে, মেয়েরা গৃহিণী, সতী, মেয়েরা হওয়া উচিত সতী দময়ন্তীর মতো, সতী দময়ন্তী, সীতা, দ্রৌপদীর মতো। তাদের যদি 5টা স্বামী বিয়ে করতে চায় তবুও তারা রাজি হওয়া উচিত। তাদেরকে ভোগ্যবস্তু করার জন্য যদি থাকে তাও তাদের হওয়া উচিত, তাদের সব মাথা পেতে নেওয়া উচিত। স্বামী যদি তাকে বারবার পরীক্ষা নেয়, অগ্নি পরীক্ষা, তবু তাকে পরীক্ষা দেওয়া উচিত, কিন্তু স্বামীর মুখে তর্ক করা উচিত না। এই রকম নারী হওয়া উচিত, এটা ধর্মগ্রন্থে উল্লিখিত। কিন্তু এই রকম নারী কি প্রকৃতপক্ষে ঈশ্বর বা ভগবান, যিনি সব কিছু সৃষ্টিকর্তা, তিনি তাহলে নারী পুরুষ উভয়কে সমতা দিয়ে অর্ধনারীশ্বর করতেন না? তাহলে ওই পুরুষটার পায়ের তলাতে, যেমন তোমার গণেশের পায়ের তলায় ইঁদুর রেখে দেয় তার সেবক হিসাবে, যেমন সরস্বতীর নিচে বসার জায়গাতে হাঁস রেখে দেয় বা বাহন করে দেয়, ঠিক তেমন বাহন করে দিতেন মেয়েদেরকে আর অর্ধনারীশ্বর বানাতেন না। কিন্তু বানিয়েছেন অর্ধনারীশ্বর, আর এরা বানিয়েছে মেয়েদেরকে গোলাম। তারই প্রতিবাদ করে রাজা রামমোহন রায় স্ত্রী শিক্ষার স্ত্রী শিক্ষার যে সার্বিক উন্নয়ন সেদিকে লড়েছেন, নারী শিক্ষার বিষয়ে চেয়েছেন। কৌলিন্য প্রথার যে ব্যাপারটা, ব্রাহ্মণরা অধিক বিয়ে করতে থাকবে, তিনিও তখন লড়েছেন। কিন্তু